বিক্ষোভ সমালোচনার মুখে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। তীব্র আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেএনজিদের ভয়াবহ হামলার ভয়ে হেলিকপ্টারে করে ভারত ছেড়ে জীবন নিয়ে পালাচ্ছে নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত। বেশ বেকায়দায় পড়ে গেছে মোদী প্রশাসন। चाय बेचने वाला डायरेक्ट प्रधानमंत्री बन सकता है, नीतीश कुमार गांजा पीने वाला डायरेक्ट मुख्यमंत्री बन सकता है, लेकिन तेजस्वी यादव शिक्षित इंसान मुख्यमंत्री नहीं बन सकते हैं। अच्छा, बांग्लादेशी हैं, कितने बांग्लादेशी को निकाला, शेख हसीना को दे दिया दफ्तर बनाने दिल्ली। वोट चोरी, मोदी को हटाओ, मोदी को हटाओ। বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার ক্ষোভে ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদী হটাও, দেশ বাঁচাও। জয়শঙ্কর একটা কথা ফট করে কয়ে দিয়েছে, ভয়ঙ্কর কথা। সংস্কার বাস্তবায়ন প্রশ্নে বিরোধ বিএনপি ও জামায়াতে, রাজপথে মুখোমুখি অবস্থানে যাওয়ার আভাস, নতুন করে অস্থিরতার সংখ্যা। আলামত স্পষ্ট হয়ে গেল, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কিছুতেই সম্ভব নয়। সরকারের সিদ্ধান্তেই এটা স্পষ্ট হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে এবার ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নরেন্দ্র মোদী। ভারত জুড়ে তোলপাড়। মোদীর পদত্যাগ ও গ্রেপ্তারের ঘটনায় মহাবিপদে শেখ হাসিনা। অবশেষে খুশির জোয়ার বইছে ভারত ও বাংলাদেশে। এদিকে রাজপথে মুখোমুখি হতে যাচ্ছে বিএনপি ও জামায়াত। সংস্কার বাস্তবায়ন প্রশ্নে বিরোধ বিএনপি ও জামায়াতের। রাজপথে মুখোমুখি অবস্থানে যাওয়ার আভাস, নতুন করে অস্থিরতার শঙ্কা। আলামত স্পষ্ট, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ঐক্যমত্য কমিশন নিয়ে সরকারের বিরাট সিদ্ধান্ত। এ নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিল বিবিসি বাংলা। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রাজনৈতিক অঙ্গন আজ তোলপাড়। দিল্লির আকাশে কালো মেঘ জমে উঠেছে, চারদিকে আতঙ্ক আর অস্থিরতার ছায়া। ঠিক এমন মুহূর্তে এক অবিশ্বাস্য খবর ছড়িয়ে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে দেশ ছাড়লেন। সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে চেপে রাতের অন্ধকারে তিনি রাজধানী থেকে উড়ে গেলেন অজানা গন্তব্যের দিকে। ঢাকায় সেনাপ্রধান অকার্যমানের নেতৃত্বে জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের পর হঠাৎ করে প্রতিবেশী দেশ ভারতেও অস্থিরতা ছড়িয়ে পড়ে। মোদী বিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরে উঠছিল, কিন্তু বাংলাদেশে পরিবর্তনের ঝড় সেই আন্দোলনে নতুন গতি এনে দেয়। বিরোধীরা রাস্তায় নামে, শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী স্লোগান। ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গ, আসাম ও দিল্লিতে একযোগে জেনজিরা একের পর এক হামলা চালাতে শুরু করে। ট্রেন স্টেশন, পুলিশ ক্যাম্প, এমনকি দিল্লির সংসদ ভবনের পাশেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাধারণ মানুষ ভয়ে ঘরে আটকা পড়ে। সেনা ও আধা সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করে, কিন্তু হামলার ধাক্কায় গোটা প্রশাসন কেঁপে ওঠে। সূত্র জানায়, গোয়েন্দা বিভাগ বারবার মোদীকে সতর্ক করেছিল, আপনি টার্গেটে আছেন। জেনজির গোপন কমান্ডাররা রাজধানীতে ঢুকে পড়েছে, কিন্তু প্রধানমন্ত্রী প্রথমে তা গুরুত্ব দেননি। তিনি প্রকাশ্যে বলেছিলেন, ভারতকে অচল করার ক্ষমতা কারণেই। অথচ মাত্র কয়েকদিনের ব্যবধানে বাস্তবতা বদলে যায়। জেনজির হামলায় নিহতের সংখ্যা বাড়তে থাকলে সেনা হেডকোয়ার্টারে জরুরি বৈঠক ডাকা হয়। সেদিন রাতে ঘন অন্ধকারে দিল্লির প্রধানমন্ত্রী বাসভবনের ছাদে নেমে আসে একটি বিশেষ সামরিক হেলিকপ্টার। স্থানীয়রা হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো শব্দ শুনতে পান। তারপর চোখের সামনে ভেসে ওঠে সাদা আলো। প্রত্যক্ষদর্শীরা বলেন, মুহূর্তের মধ্যে মোদীকে কড়া নিরাপত্তার মধ্যে তোলা হয় সেই হেলিকপ্টারে। কয়েক মিনিটের মধ্যে সেটি উড়ে যায় অজানা পথে। প্রশ্ন উঠছে, তিনি কোথায় গেলেন? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত। হঠাৎ করে তীব্র হয়ে ওঠা তরুণদের বিক্ষোভে বেশ বেকায়দায় পড়ে গেছে মোদী প্রশাসন। সরকারের কপালে ভাঁজ পড়েছে চিন্তার। প্রশ্ন উঠছে, তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে? একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র টানাপোড়েন, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের জন্য কোনোভাবেই ভালো বার্তা নয়। এমনকি কোনো বিশেষজ্ঞ বলছেন, দীর্ঘদিন ধরে বিরোধী দলকে দমন করা আর ভিন্ন মত দমনের কারণে সেনাবাহিনীর মধ্যেও ক্ষোভ বাড়ছে। গুঞ্জন উঠেছে, ভারতের ভেতরেও কি সেনা অভ্যুত্থানের ছায়া ঘনাচ্ছে। মাত্র এক বছরের ব্যবধানে ভারতের আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো ভারতের শাসক শ্রেণীর জন্য ভয়ানক সতর্কবার্তা হয়ে এসেছে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক দেউলিয়াত্ব থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র আন্দোলন আর সবশেষ নেপালের গণ অভ্যুত্থান, প্রতিটি পরিবর্তনই এসেছে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ থেকে। 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে, আর 2025 সালেই নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের মতো ক্ষুদ্র ইস্যু বিশাল গণবিক্ষোভের রূপ নিয়ে প্রধানমন্ত্রী অলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। গুজব আছে তিনি নাকি ভারতে বা দুবাইয়ে আশ্রয় নিয়েছেন। এবার সেই ডোমিনো ইফেক্টের আঁচ লেগেছে ভারতে। নেপালের ছাত্র বিক্ষোভ চলাকালেই ভারতের বিহার রাজ্যে শিক্ষক নিয়োগে শূন্য পথ কমানোর প্রতিবাদে রাজপথে নামেন হাজারো তরুণ। 9 সেপ্টেম্বর পাটনা কলেজ থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো শহরে। গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে।
এখন প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার ছাত্র তরুণদের এই ঝড় কি এবার মোদী সরকারের পতনের কারণ হবে, নাকি মোদী সামলে নেবেন পরিস্থিতি? সময় বলে দেবে এর উত্তর। নরেন্দ্র মোদী কি শিক্ষিত? আদৌ উনি পড়াশোনা করেছেন? উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন কি ভাষায় কথা বলেন এটা আমার খুব জানতে ইচ্ছা করে। উনি তো খালি হাসেন দেখুন। আমার যেটা মনে হচ্ছে নরেন্দ্র মোদী না রবীন্দ্রনাথ ঠাকুর জানেন, না শরৎচন্দ্র জানেন, না বিবেকানন্দ জানেন, না রামকৃষ্ণ জানেন, কোনোটাই পড়াশোনা করেনি। আর সবথেকে বড় কথা হচ্ছে যদি পড়াশোনা করেই থাকেন কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে পড়েছেন তার সার্টিফিকেটটা আমি দেখতে চাই। এবং একজন প্রধানমন্ত্রী এবং আমি একজন নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমার জানার অধিকার আছে। আমি জানতে চাই উনি কোন স্কুল, কোন কলেজ, কবে পড়েছেন এবং কোথায় পড়েছেন, এবং ওনার বন্ধু বান্ধব কারা। আমার অনেক বন্ধু আছে, স্কুলের বন্ধু আছে, কলেজের বন্ধু আছে। আমি জানতে চাই ওনার স্কুলের বন্ধুই বা কারা, কলেজের বন্ধুই বা কারা, বা পাড়ার বন্ধুরাই বা কারা, এটা আমার জানার ইচ্ছে আছে। অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা বলছে যে আমরা বাংলাদেশ থেকে ভারতে এসেছি এবং আধার কার্ড বানিয়েছি, আমরাও ভোট দিতে পারবো, কি বলবেন? আচ্ছা, অনুপ্রবেশ যদি হয়ে থাকে, বর্ডার সিকিউরিটি ফোর্সে কারা আছে, আমাদের সীমান্তে কারা আছে, বাংলাদেশ বলুন, ওইদিকে পাকিস্তান মানে পাঞ্জাবের ওইদিকে বর্ডার বলুন, মানে যেটাকে ওয়াঘা বর্ডার বলা হয়, ওখানে তো আমাদের মিলিটারিরা আছে। মিলিটারি কার আন্ডারে? সেন্ট্রাল দিল্লির আন্ডারে। অমিত শাহ বোধহয় আমাদের, খুব সম্ভবত রাজনাথকে, অমিত শাহ। তো তারা জানবে কি করে কে ঢুকলোটা কি করে আছে। ঢোকার পর আধার কার্ড সে বানানো হলো, আধার কার্ডটা কে বানিয়ে দিয়েছে? আমি বানিয়ে দিয়েছি, আপনি বানিয়ে দিয়েছেন, উনি বানিয়ে দিয়েছেন, কে বানিয়ে দিয়েছে? আধার কার্ডটা বানানো হচ্ছে সেন্ট্রাল থেকে, সেন্ট্রাল এজেন্সি একটা আছে, সেই এজেন্সিটা ঠিক করলো কি? সব থেকে বড় কথা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী ভোট হওয়ার সময় ভোট গণনা এবং ভোট পরিচালনাকে বিভ্রান্ত করেছে, তার আর কথার কোনো দরকার, তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। এর থেকে বড় আর কিছু হতে পারে না। এবং পদত্যাগ না হলে উনি পালাক, যেভাবে আজকে নেপালের অবস্থা, যেভাবে বাংলাদেশ হয়েছে। আচ্ছা, আমরা কথা বলুন তো, বাংলাদেশ নিয়ে এত কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আছে? রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আচ্ছা, সেই বাংলাদেশ নিয়ে এত কথা বলছেন উনি? কিছু বলার নেই। ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, যার ইতিহাস এত বড়, সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সম্পর্কে দুটো কথা বলতে, একজন অশিক্ষিত প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে, আমি একজন ভারতীয় পশ্চিমবঙ্গের নাগরিক, কলকাতা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে বলছি, কলকাতা ইউনিভার্সিটির আমি এক্স প্রাক্তনী হিসেবে আমার লজ্জা করছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। মানুষ খাচ্ছে না, মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে। ঠিক আছে, এসব হবে না। হিন্দু মুসলমান উভয় ঐক্যবদ্ধ এই প্রশ্নে এই বিজেপি নামক দানবকে সরাতে হবে। বিজেপি তো ভয় পাচ্ছে, আজকে ভোট হলে পরে বিজেপি হেরে যাবে। আজকে যে এই যে ইলেকশন কমিশনকে ব্যবহার করে যে এই যে ফেক ভোটার তৈরি করা হয়েছে, কেন? যদি হিন্দু সব কনসলিডেটেড হতোই, হিন্দুরা যদি সবাই বিজেপির পক্ষে থাকতোই, তাহলে তো এটার দরকার ছিল না, আর এমনি জিততো। কিন্তু এটা নেই। এত কিছু করার পরে, 11 বছর ধরে ঘৃণার চাষ করার পরেও কোন হিন্দু ভোট কনসলিডেট বিজেপির পক্ষে হচ্ছে না। এটাতে বিজেপি আশঙ্কিত, বিজেপি ভয় পাচ্ছে। আজকে 2024-এর ভোটে আমরা দেখেছি 70টা সিট কমে যেতে, আগামী দিনে ভোট হলে তো 100টাও পাবে না। এই যে কেন্দ্রীয় সরকার একটা অনুপ্রবেশকারীর কথা বলছেন, অন্যদিকে বর্ডার তো পাহারা দিচ্ছে বিএসএফ, তাহলে সেটাও কেন্দ্রীয় সরকারের আন্ডারে, এবং সেখানে দাঁড়িয়ে কি বিএসএফ এর ব্যর্থতা নয় এটা? বিএসএফ ভারত বাংলাদেশ বর্ডার পাহারা দিচ্ছে, সেখান থেকে নাকি অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে। বিএসএফ ভারত পাকিস্তান পাহারা দিচ্ছে, সেখান থেকে আতঙ্কবাদী ঢুকে যাচ্ছে। তাহলে অমিত শাহ দিনের শেষে করছেটা কি? আমরা কি অমিত শাহকে স্বরাষ্ট্র দপ্তরে রেখে বসিয়ে বসিয়ে মাইনে দিচ্ছি? ওনার কোন কাজটা উনি ঠিকঠাক করে করতে পারছেন? ঘৃণার চাষ আর সাধারণ মানুষকে চমকানো ছাড়া প্রকৃত যেখানে লড়াই করতে হবে, আসল লড়াই করার জায়গা, সেই জায়গাটায় তিনি নেই। আজকে আমার জঙ্গিরা চলে আসছে, এসে ভারতের 26-27টা প্রাণ নিয়ে চলে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে লোক চলে আসছে, সেটা আটকাতে উনি পাচ্ছেন না। ওনার আগে পদত্যাগ করা উচিত। ওনার যে ব্যর্থতা, এটা স্বীকার করে পদত্যাগ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দাঁড়িয়ে বলছে বাংলাদেশি ঢুকে যাক। তুমি করছোটা কি? হোম, তুমি গৃহমন্ত্রী, তোমার কাজ হচ্ছে গৃহকে সুরক্ষা রাখা, গৃহটাকে সুরক্ষিত রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। তুমি ব্যর্থ। আজকে দীর্ঘদিন ধরে 2019 সাল থেকে উনি ক্ষমতায় আছেন, তার আগে ওনার অন্য মন্ত্রী ছিল, প্রায় 11 বছর ধরে বিজেপি শাসন করছে। তারপরে এই কথা কি করে বলে? এটা তো এমন না 14 সালে 15 সালে বলছে যে কংগ্রেস জমানায় ঢুকেছে। আজকে 11 বছর ধরে আপনি করতে পারলেন না। দফায় দফায় বৈঠক আলোচনার পরও সংস্কারের মৌলিক কিছু বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। এমনকি বাস্তবায়ন প্রশ্নে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল এখন রাজপথে যুগপৎ কর্মসূচির ডাক দিয়েছেন। শেষ পর্যন্ত কমিশনের মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে। বিষয়টি কি তাহলে এখন আলোচনার টেবিলে না রাজপথে? সমাধান কোথায়? তানহা তাসনিমের প্রতিবেদন। 4 মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 67টি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তারপরও জুলাই সনদ কিংবা সংবিধান সংস্কারের মতো মৌলিক বিষয়গুলোর বাস্তবায়ন প্রশ্নে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়েছে বড় দলগুলোই। দাবি পূরণে যুগপৎ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত সহ ধর্মভিত্তিক কয়েকটি দল। যদি সরকার এটা বাস্তবায়ন না করে বা ঐকমত্য কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের দিকে না যায়, তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন হবে মনে করি না। জুলাই শহীদদের প্রতি যে সম্মান শ্রদ্ধা দেখানো উচিত, সে কারণে আমরা মনে করি আমরা জনগণকে সামনে রেখে জনমতের ভিত্তিতে নিয়মতান্ত্রিকভাবে একটি আন্দোলন গড়ে তুলব। অনেকটা একই সুরে কথা বলছে এনসিপিও। দেশ ও গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলো উদারতার পরিচয় না দিলে আন্দোলনে যাওয়া ছাড়া উপায় থাকবে না বলে জানাচ্ছে দলটি। শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়েই সেগুলোকে টেকসই করা সম্ভবপর কিনা
সে আশঙ্কার জায়গাটি আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। এত আলোচনার পরও মূল কিছু বিষয়ে দলগুলো যে যার অবস্থানেই রয়ে গেছে। যুগপৎ আন্দোলনকারী দলগুলো নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চাইছে। অন্যদিকে নির্বাচিত সংসদের মাধ্যমে তা বাস্তবায়ন চাইছে বিএনপি। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেয়া বক্তব্যকে যুক্তি হিসেবে সামনে আনছে দলটি। যদি জনগণ সেটা অ্যাকসেপ্ট করে, যখন পার্লামেন্ট ইলেকশনের মধ্য দিয়ে তারা সংখ্যাধিক্য পায়, তখন তারা তাদের পরিকল্পনা ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারে। তো তাদেরকে সেই রাস্তায় আসতে হবে, এটা তো তারা স্বাধীন। এখন যদি আমাদের উপরে কারো রাজনৈতিক আদর্শ স্থাপন করে দিতে চায়, ইম্পোজ করতে চায় মাঠের বক্তৃতা দিয়ে, তা আমরাও মাঠে সেটার জবাব দেব। মাঠে আমাদের সেটা কাউন্টার বক্তব্য দিতে হবে। এটাই ডেমোক্রেটিক কালচার এবং ডেমোক্রেটিক চর্চা জারি থাকতে হবে। এই জন্যই তো আমরা সংগ্রাম করেছি। কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে নানা পরামর্শ আসছে। এ বিষয়ে দলগুলো বলছে নিজ নিজ অবস্থানের কথা। তাহলে আলোচনার মাধ্যমে সমাধান কি সম্ভব, নাকি চাপিয়ে দেওয়ার কোনো বিষয় থাকছে? কমিশন কিছু চাপিয়ে দেবে না, কারণ কমিশনের সেই পরিস্থিতিও নাই, সেই আপনার মানে আমাদের ম্যান্ডেট নাই। আমরা সুপারিশগুলো দেব, সরকারকে সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগী হতে হবে। আমি যেটা মনে করি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, তার আগেই কিছু বিষয়ে আমাদের ফয়সালা করতে হবে রাজনৈতিক দলগুলো, এবং সরকারকে এই ব্যাপারে একটা কঠোর অবস্থান নিতে হবে। জামায়াতে ইসলামী সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে সনদ বাস্তবায়নের যে কথা বলছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি সেটা অবৈধ বলে মনে করছে। আবার সেই যুক্তিতে অন্তর্বর্তী সরকারই অবৈধ হয়ে যায় বলছেন জামায়াতের এই নেতা। মতপার্থক্য রেখে জাতীয় নির্বাচনের দিকে এগোনোর কারণে সেক্ষেত্রেও এক ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি কোনো কারণে নির্বাচন ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে এবং এটার দায় কিন্তু আলটিমেটলি রাজনীতিবিদদের উপরে গিয়ে পড়বে। এ বিষয়ে ১/১১ কুশীলবদের ভূমিকা থাকলেও রাজনীতিবিদদের দায়িত্বহীনতার কারণেই যে তা ঘটেছিল সে উদাহরণও দেন এই বিশ্লেষক। কি হলে দলের ভালো হবে, কি হলে দলের খারাপ হবে, এখানে জনগণ, দেশ, রাষ্ট্র এগুলো নিয়ে ভাবনাটা একটু কম, দল নিয়ে ভাবনাটা বেশি। তো যার জন্য এটা হচ্ছে। এখন যদি একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়, তাহলে কিন্তু মানুষ, আপনি দেখবেন যে রাজনীতিবিদদের উপর এমনিতেই কিন্তু আস্থায় চির ধরেছে তাদের, এটা আরো বাড়বে এবং এই ঝুঁকিটা কিন্তু সবার জন্য। সরকার, বিশ্লেষক, এমনকি রাজনৈতিক দলগুলো মনে করছে নির্বাচন পেছানোর সুযোগ নেই। সেক্ষেত্রে নির্বাচনের আগে যেটুকু সংস্কার করা সম্ভব তা শেষ করে নির্বাচনের পরে নির্বাচিত দলকে বাকি কাজ শেষ করতে হবে বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে সংস্কার কমিশনের সহসভাপতির মতে মৌলিক কাঠামোগত সংস্কার না করলে আগের কাঠামো থেকে যাওয়ার শঙ্কা আছে। যদিও আন্দোলনের প্রভাব নির্বাচনে পড়বে না বলেই দাবি জামায়াতের এই কেন্দ্রীয় নেতার। তবে যেকোনো অপ্রত্যাশিত ঘটনার দায়ও অন্তর্বর্তী সরকারের উপর বর্তাবে বলছেন তিনি। সরকার তার কমিটমেন্ট পূরণ করলে তো আর আমাদের নির্বাচন পিছানোর দরকার হয় না, আন্দোলনের মাধ্যমে কোনো ধরনের ভিন্ন পরিস্থিতি তৈরি করার দরকার নাই। যদি সরকার বাধ্য করে সেদিকে দায়ী দায়িত্ব সরকারকে নিতে হবে। এখন যেই দলের কথা বলছেন তারা তো এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠাচ্ছে, তো সুতরাং দায় দায়িত্ব এই সরকারের উপর চাপাতে চাইবে, এটা কোয়াইট ন্যাচারাল, স্বাভাবিক। এখন তার অন্তরালে তাদের কি উদ্দেশ্য আছে সেটা জাতি বুঝে নেবে। সবকটি রাজনৈতিক দলই বলছে মতপার্থক্য দূর করে সমাধান করা না গেলে তার সংকট সৃষ্টি করবে। তবে ছাড় দেওয়ার প্রশ্নে নমনীয় মনোভাব এখনো কোনো দলের পক্ষ থেকেই দেখা যাচ্ছে না। আলামত স্পষ্ট হয়ে গেল, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কিছুতেই সম্ভব নয়। সরকারি সিদ্ধান্তেই এটা স্পষ্ট হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এটা মজার বিষয়, দেখেন একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। তা আমি তো যেই দিন ফেব্রুয়ারিতে নির্বাচন শব্দটা লন্ডনে বসে ইউনুস উচ্চারণ করেছে, আমি সেই উচ্চারণের সম্ভবত 15 বা 20 মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে বলেছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন ভুয়া, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, আমরা মানি না, এটা পারবে না। তো অনেকেই বলেছিলেন আমাদের শুভাকাঙ্ক্ষী, না ভাই ফেব্রুয়ারিতে মানে নির্বাচন হয়ে যাবে। মানে আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি শুরু থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা অনেকে বিশ্বাস করতে পারেন। কিন্তু এখন তো দেখছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না দিন দিন স্পষ্ট হচ্ছে না। আরো দেখবেন, আমরা আগেই বলেছি যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, এই জায়গা থেকে বেরিয়ে যেতে চায়। তারা ফাঁক খুঁজছে কিভাবে ছাদের ফেব্রুয়ারি নির্বাচন থেকে সটকে পড়তেছে, এমনকি ইউনুসও। এখন এই জন্যে কারো উপর দায় চাপিয়ে সরে যাওয়ার একটা রাস্তা খুঁজছে। অবশ্য রাস্তা পেয়ে গেছে, কারণ জামাত চরমনাই রাজপথে নামতে যাচ্ছে, ওইটাই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর একটা চমৎকার রাস্তা বা ওখান থেকে বের হয়ে যাওয়ার। এই জায়গায় সরকার আরেকটা ঘটনা ঘটিয়েছে, এ থেকে বুঝবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। ইত্তেফাকের খবর, ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল, গেজেট প্রকাশ হয়েছে। খবরটা একটু আপনাদেরকে দিই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো 1 মাস বাড়ানো হয়েছে। 15 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনি 1 মাসের এই মেয়াদটা কিসের মতো জানেন? ওই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো। সবাই জানে যে 2 মাস করে বাড়ানো হয়, কিন্তু এই 2 মাস মানে 2 মাস না, এই 2 মাস পর আবার বাড়বে বাড়বে বাড়বে। ট্রেন লাইনের মতো, তোমার আমার প্রেম রেল লাইন রেল লাইন।
এর মানে শেষ নাই, চলতে থাকবে, আবার ঘুরে ওই রেল লাইন সার্কেলের মধ্যে আটকা পড়বে ওরকম। তো দর্শক, ওই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ওই 2 মাস আর শেষ নাই। যতদিন পর্যন্ত ইউনিট সরকার আছে, কথিত ম্যাজিস্ট্রেসি পাওয়ার, যদিও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর ছেলেরা ক্যাম্প স্থাপন করে, সেখানে বসে বিড়ি খায় আর তাস খেলে, এছাড়া কিছুই করে না। কিন্তু 2 মাস পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ে। এই ঐকমত্য কমিশনের মেয়াদ 1 মাস বাড়বে, এরকম কিন্তু আরো বেড়েছে। সামনে দেখবেন যে এরকম বাড়ছে। এখন ঐকমতের কোনো সম্ভাবনা নেই। ঐকমত আসলে ওই গণভোট অথবা সরকার জোর করে যদি কোনো কিছু বাস্তবায়ন করে, কিন্তু সেই ঐকমতের কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি, বরং আরো বেশি অনৈক্যের পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন এতদিন তো অনৈক্যটা ছিল টেবিলে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে জামাত, চরমোনাই সহ বাংলাদেশপন্থী দলগুলো, জুলাইয়ের পক্ষের শক্তি রাজপথে নেমেছে। এর মানে এই অনৈক্যের বিষয়টা রাজপথে গড়িয়েছে। এবং আপনি দেখবেন যে বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। জামাত চরমোনাইয়ের যে রাজপথে কর্মসূচি, এর বিরুদ্ধে এদের কি কান্নাকাটি। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে সেটা গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বিএনপির যে কিছু কেনা বুদ্ধিজীবী আছে, চরিত্রহীন লুচ্চা, ডাক্তার জাহেদ, তারা কি বলছে, রুমিন ফারহানার বয়ফ্রেন্ড, অ্যাকর্ডিং টু সাংবাদিক ইলিয়াস, আমি তার রেফারেন্স দিয়ে দিলাম, তাদের মতে যেটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন না কি, কার এজেন্ডা বাস্তবায়ন, নানান কান্নাকাটি শুরু হয়ে গেছে। হাসিনার নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসনের আগমন যেন আর না হয়। জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে নিশ্চিত করা হোক, দেশে হাসিনার নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসনের আগমন যেন আর কখনো না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2য় দিনের মতো দেওয়ার সাক্ষ্যে এসব কথা বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার বেলা 12:15টায় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তার অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালে বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। পৃথিবীর কোনো ফ্যাসিস্ট শাসন গণতান্ত্রিক উপায়ে অপসারণ সম্ভব নয় উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, আমরা মধ্যপ্রাচ্যের আরব রেভলিউশনের সময় দেখেছি, মিশর ও তিউনিসিয়ায় গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। বাংলাদেশে 1990 সালে গণ অভ্যুত্থানে স্বৈরশাসক এরশাদ সরকারের পতন হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালি ও জার্মানিতে ফ্যাসিস্ট শাসক মুসোলিনি ও হিটলারের পতন হয়েছিল। যুদ্ধে পরাজিত হওয়ার পর জার্মানিতে সে সময় জনগণকে, বিশেষ করে ইহুদি জনগোষ্ঠীর উপর যে গণহত্যা চালানো হয়েছিল, সেই প্রেক্ষাপটে সারা বিশ্বে আওয়াজ উঠেছিল নেভার এগেন, অর্থাৎ আর যেন কখনো হিটলারের নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসনের আগমন না ঘটে। বাংলাদেশেও শেখ হাসিনার 15 বছরের চরম দুর্নীতিপরায়ণ এবং মানবতা বিরোধী শাসনের প্রেক্ষিতে জনগণের প্রত্যাশা হলো আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসুক। এই সাংবাদিক আরো বলেন, জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলো ন্যায় বিচার দেখার অপেক্ষায় রয়েছেন। এর সঙ্গে আরো যে 20,000 আহত জুলাই যোদ্ধা চরম কষ্টে দিন কাটাচ্ছে, তারাও ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন তাদের বিচার দেখতে চান। এই আসামিরা হত্যাকাণ্ড এবং নৃশংসতা বন্ধ করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। মাহমুদুর রহমান বলেন, 11 বছর ধরে আমি বিগত ফ্যাসিবাদের উত্থান বিকাশ প্রত্যক্ষ করেছি। এই বিষয়ে বিভিন্ন সভা, সেমিনার, লেখালেখি ও মিডিয়ার মাধ্যমে জনগণকে অবহিত করার চেষ্টা করেছি। তিনি আরো বলেন, আমি চাই অপরাধীরা যেন সাজা পায়, যাতে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবার ন্যায় বিচার পাওয়ার মাধ্যমে শোক কিছুটা হলেও লাঘব হয়।